বন্ধুরা, মনে আছে তো? আমরা কিন্তু পড়ছিলাম জেমস বন্ডের থান্ডারবল গল্পটা। আগের দিন আমরা 2টো পর্ব পড়েছি। তাতে আমরা জেনে নিয়েছি কিন্তু গল্পের অধিকাংশই। এবার কিন্তু আস্তে আস্তে জেমস কিভাবে ধরবে সমস্ত কিছু, কিভাবে থান্ডারবল উদ্ধার করবে, তার সঙ্গে সঙ্গে পরমাণু বোমা উদ্ধার করবে, সঙ্গে কিন্তু এবার ফেলিক্সও রয়েছে। মনে পড়ছে তো আগের দিন কি পড়েছিলাম? যদি না পড়ে আমি কিন্তু লিংক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। তোমরা আগের গল্পের পার্টটা যদি নাও এখনও শুনে থাকো তাহলে কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। তাহলেই মানে খেই ধরা যে ব্যাপারটা না, তবেই কিন্তু সেটা কমপ্লিট হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো একদম আজকের গল্প শুরু করি। আর আজকেই আমরা চেষ্টা করব কিন্তু গল্পটাকে একদম শেষ করতে। 3 দিন ধরে চলছে তো, 3টে পর্বের বেশি কিন্তু আর ভাল লাগে না আমার। তোমাদের কি লাগে এতগুলো পর্বে শুনতে? কমেন্ট করে জানিও। চলো আজকের গল্প তাহলে পরে শুরু করছি ঠিক তারপর থেকে। তারপর জিজ্ঞাসা করলো ফেলিক্স। জবাবে জেমস বন্ড ওরফে 007 বলল, তারপরের কাজ হলো আমাদের দেখতে হবে ইয়ার্টের মধ্যে বোমা দুটো লুকোনো আছে কিনা। আমাদের কাছে গাইগার কাউন্টার ইনস্ট্রুমেন্ট যা আছে খুবই আধুনিক। কীরকম দেখতে? জিজ্ঞাসা করলো ফেলিক্স। জেমস জবাবে ওর দিকে তাকিয়ে বলল, যন্ত্রটা দেখতে রোলিফ্লেক্স ক্যামেরার মতো অনেকটা। এতে ফলস কেস আর শাটারও আছে। চামড়ার কেসের মধ্যে রেখে স্ট্র্যাপে কাঁধে ঝুলিয়ে ঘুরলে সবাই ভাববে ওটা একটা ক্যামেরা। ভেতরে একটা ঘড়ি আছে, বিশেষভাবে তৈরি করা। একটা তার দিয়ে ঘড়ি আর গাইগার কাউন্টারের সঙ্গে যোগাযোগ করা আছে। কোটের হাতার মধ্যে ওটা থাকবে। হাত ঘড়িটার যন্ত্রপাতি খুবই সামান্য। ওর সেকেন্ডের কাঁটাটা আবার তেজস্ক্রিয় মাপান মিটার। তার দিয়ে ওটা আসল যন্ত্রের সঙ্গে জোড়া আছে। পরমাণু বোমার কাছে এলেই ওর কাঁটাটা দ্রুত ঘুরতে আরম্ভ করবে। ফেলিক্স বলে উঠল। বেশ কিছুক্ষণ পরে ফেলিক্স হোটেলের একটা লঞ্চ ভাড়া করলো। তারপর জেমসকে সঙ্গে নিয়ে সমুদ্রের বুকে এগোতে আরম্ভ করলো দ্রুত বেগে। দুজনের কাছেই গাইগার কাউন্টার। সতর্কভাবে ওরা লক্ষ্য রাখলো চারদিকে। ক্রমশ ওরা ব্যালমোরাল দ্বীপ অতিক্রম করে ডেলাপোর্ট পয়েন্টের কাছে এসে হাজির হলো। সমুদ্রের এই দিকটায় বেশ সুন্দর সুন্দর অট্টালিকা। ক্রমশ লঞ্চটা এসে হাজির হলো ওল্ড কোর্ট পয়েন্টে। ওখানেই রয়েছে এমিলিও লার্গোর সেই ইয়ার্ট। দামি এবং দেখতেও বেশ সুন্দর। লঞ্চের চালক বলল, মিস্টার বন্ড, আপনারা শুনেছেন নিশ্চয়ই এই সমুদ্রের নিচে কোথাও গুপ্তধন লুকানো আছে? ফেলিক্স বলল। আগেও অনেকেই গুপ্তধনের সন্ধানে এসেছে, এখনও সবাই হামলে পড়ছে। একবার যদি... লঞ্চের চালক বলল, ওরা একজুমা আর ওয়াটকিন্স দ্বীপের মধ্যে ওই গুপ্তধনের সন্ধানে চারপাশে ঘুরে বেড়ায়। অবশ্য ওই ইয়ার্টটা আরও অনেক দিন যায়নি, আমি নিজে দেখেছি। এই বলে চালক এদিক ওদিক তাকালো সতর্কভাবে। ওদিকে তখন ইয়ার্টের লোকজন ফেলিক্স লিটারের লঞ্চের ওপর সতর্কভাবে নজর রাখছিল। প্রত্যেকেরই কেমন যেন গম্ভীর। কিছুক্ষণের মধ্যেই লঞ্চটা ওই ইয়ার্টের একেবারে সামনে চলে এলো। সঙ্গে সঙ্গে একজন নাবিক এসে হাজির হলো ডেকের একেবারে সামনে। তারপর মাউথপিস মুখে লাগিয়ে ফেলিক্সকে কিছু বলল। সমুদ্রের এতই গর্জন যে কিছুই শোনা যাচ্ছিল না ঠিক মতো। কিছুক্ষণ অতিবাহিত হলো। হঠাৎ এক মাঝবয়সী লোক কেবিন থেকে বেরিয়ে এলো। পরনে সাদা প্যান্ট আর কালো স্ট্রাইপ দেওয়া শার্ট। দূরবীন চোখে লাগিয়ে ও ফেলিক্সদের লঞ্চটাকে ভালোভাবে দেখার চেষ্টা করলো। ততক্ষণে লঞ্চটা ইয়ার্টের আরও কাছাকাছি চলে এসেছে। এবারে দূরবীন হাতে ওই লোকটা নাবিকের উদ্দেশ্যে কী যেন বলল। নাবিকটা তখনই ইয়ার্টের ডান দিকে লাগানো একটা সিঁড়ির কাছে গিয়ে হাজির হলো। তারপর ফেলিক্সদের লঞ্চের দিকে তাকিয়ে বলল, আপনারা এখানে এসেছেন কেন? জেমস এবার নিজের হাত দুটো মুখের কাছে এনে চোঙার মতো করল। তারপর বলল, আমরা মিস এমিলিও লার্গোর সঙ্গে দেখা করতে চাই। ওর প্যালমারিতে কিছু সম্পত্তি আছে, সেই ব্যাপারেই কিছু কথাবার্তা বলতে ইচ্ছুক। আপনাদের পরিচয়টা কি জানাবেন দয়া করে? নাবিকটা বলে উঠল এবারে। জেমস বলল, আমার নাম জেমস বন্ড, আমার সঙ্গী একজন অ্যাটর্নি।
এবারে নাবিকটা ইয়ার্টের ভেতরের দিকে অদৃশ্য হলো। কিছুক্ষণের মধ্যেই ও নিয়ে এসে হাজির করলো আর একজনকে। দেখলেই মনে হয় লোকটা খুব চতুর। এবারে লোকটাই বলল, আসুন, আপনারা আমাদের ইয়ার্টে চলে আসুন। যাচ্ছি বলে জেমস আর ফেলিক্স এগিয়ে গেল। তারপর ইয়ার্টের দড়ি বেয়ে ইয়ার্টের মধ্যে এসে হাজির হলো। বুদ্ধিমান লোকটা সামনেই দাঁড়িয়েছিল। জেমস সামনে যেতেই ওর দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, মিস্টার বন্ড, আমি এমিলিও লার্গো। ধন্যবাদ। জেমস বন্ড ওর সঙ্গে হাত মেলালো। পরিচিতি হয়ে খুশি হলাম। ইনি হচ্ছেন আমার সঙ্গী ফেলিক্স লিটার। আমরা দুজনে নিউ ইয়র্ক থেকে এখানে আসছি। মিস্টার লিটার আমাকে আইনের ব্যাপারে পরামর্শ দেন। এবারে ফেলিক্স বলে উঠল, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমরা দুঃখিত। আমরা শুনেছি মিস্টার ব্রাইটের কাছ থেকে প্যালামোরির সম্পত্তিটা আপনি ভাড়া নিয়েছেন। সেই বিষয়ে আলোচনা করার জন্যই এসেছি। ঠিক আছে, আসুন। এমিলিও ওদের ভেতরের রুমে নিয়ে গিয়ে হাজির হলো। ঘরটা সুন্দরভাবে সাজানো, দামি কাঠের কেবিন, মেঝেতেও বেশ দামি কার্পেট, চেয়ারগুলোর গদিও বেশ আরামদায়ক। ঘরের মধ্যেকার সূর্যরশ্মি আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। ফেলিক্সের কথা শুনে এমিলিও কিছুটা বিব্রত বোধ করল। বলল তারপর, আগে জানলে আমি নিজেই আমার বোটটা পাঠিয়ে দিতাম, আপনাদের এত কষ্ট করে আসতে হতো না। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, বলল ফেলিক্স। ইতিমধ্যে পানীয়ের বোতল এনে টেবিলে রাখা হয়েছে। সবাইকে তা পরিবেশন করা হলো। এমিলিওর হাতেও একটা গ্লাস। বলল এমিলিও মৃদু হেসে, এই জায়গাটা খুবই চমৎকার। মাস 6 মতো ভাড়া নিয়েছি। আমার তো এখন মনে হচ্ছে বাকি জীবনটা এই জায়গাতেই কাটিয়ে দিই। বলে সামান্য চুপ করে এমিলিও বলল আবার, তবে মিস্টার ব্রাইটের কাছ থেকে জমির দাম শুনে আমার মাথার ঠিক নেই। অবশ্য আপনি কিছু জমি সম্ভবত সস্তায় পেয়ে যেতে পারেন। এখন তো ঠিক সময় নয়, তাই জমি কেনাবেচার ব্যাপারটাও কিছুটা কম। অযথা জমির দাম বাড়ে না। জেমস বন্ড এবারে বলল, যদি অনুমতি দেন তাহলে একটা অনুরোধ করব মিস্টার লার্গো। হেসে উঠল এমিলিও। এবারে বলল, এত সংকোচের কি আছে মিস্টার বন্ড? আপনার কথা স্বচ্ছন্দে বলতে পারেন, কিছুই মনে করব না। জেমস এবারে অনেকটা কাছুমাছু হয়ে বলল, আমি বলছিলাম, আপনি যখন প্যালমারিতে থাকবেন না, তখন আমরা যদি লঞ্চে করে একবার ওখানে যাই, তাহলে কি আপনার আপত্তি আছে? এমিলিও আবার হেসে উঠল। বলল তারপর, ও এই ব্যাপার, বেশ তো, আপনার যখন খুশি যেতে পারেন ওখানে। ওখানে আমার এক ভাগ্নি আছে, আর কয়েকজন চাকর বাকরও আছে। অবশ্য ওই বাড়িতে বেশিক্ষণ থাকে না। আপনাদের সম্ভবত বাড়িটা দেখলে পছন্দই হবে। বলে গ্লাসে চুমুক দিয়ে আবার বলল এমিলিও, যাবার আগে অবশ্য আমার ভাগ্নির সঙ্গে টেলিফোনে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। যদিও আমি ওকে আগেই জানিয়ে দেব। হাজার হোক আপনারা অতিথি। ফেলিক্স বলল, আপনার ইয়ারটা খুবই সুন্দর দেখতে। জেমস বলল, এরকম ইয়ার্ট এর আগে আমার চোখে পড়েনি। এমিলিও মৃদু হেসে বলল, এবার আপনাদের যখন এত ভালো লেগেছে, তখন চলুন ইয়ারটা আপনাদের ঘুরিয়ে দেখাই। ভালোই লাগবে আপনাদের। চলুন। ওরা সবাই মিলে এবারে এগোতে আরম্ভ করলো। এমিলিও বলল, এই ইয়ারটায় এখন 40 জন আরোহী আছে। সবাই বেশ ভালোই রয়েছে। এমিলিও আগে এগোতে লাগলো, পেছনে ফেলিক্স আর জেমস। খুব সতর্কভাবে ফেলিক্স তার গাইগার কাউন্টার ব্যবহার করতে আরম্ভ করলো। সারা ইয়ারটা ঘুরে দেখতে ওদের খুব একটা বেশি সময় লাগলো না। ফেলিক্স কিছুটা অবাক। ওর গাইগার কাউন্টার যন্ত্রে বোমার কোনো চিহ্নই ধরা পড়েনি। একটা ব্যাপার জেমস লক্ষ্য করেছিল, তা হলো কর্মচারীদের সঙ্গে এমিলিওর ব্যবহার খুবই বন্ধুত্বপূর্ণ।
ইয়ার্টে ডেকের একপাশেই ছোট্ট প্লেনটা রয়েছে, ঢাকা দেওয়া যাতে রোদ না লাগে। পাশেই একটা জলি বোট, জোনাকুড়ি লোককে বয়ে নিয়ে যেতে পারে। জেমস এবারে এমিলিওকে বললে, আপনারা সমুদ্রের নিচে গুপ্তধনের সন্ধান পেয়েছেন? প্রথমটায় কিছুক্ষণ চুপ করে রইল এমিলিও, তারপর বলল, না, এখনো পাইনি। আচ্ছা, ধন্যবাদ মিস্টার লার্গো, আমরা এখন চলি। আপনার সঙ্গে পরিচিতি হয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ, আবার আসবেন। জেমস বন্ড আর ফেলিক্স লিটার ওদের কাছ থেকে বিদায় নিল। লঞ্চে এসে বসতেই ড্রাইভার লঞ্চ ছেড়ে দিল। কিছুটা দূর গিয়ে জেমস বলল, একটা ব্যাপার লক্ষ্য করেছো ফেলিক্স? কি বলো তো? আমরা ইয়ার্টের মধ্যে একটাও শেয়ার হোল্ডারকে দেখিনি, এমনকি এমিলিও তামাক জাতীয় কোনো জিনিস খায়নি, এটা লক্ষ্য করেছো? এতজনের মধ্যে দু একজন তো ব্যতিক্রম থাকেই। তার মানে কি জানো? কি মানে বলো তো? জিজ্ঞাসা করলো ফেলিক্স। জেমস জবাবে বলল, আসলে এরা হচ্ছে পেশাদার অপরাধী। তুমি সবসময় জানবে এই ধরনের পেশাদার অপরাধীরা ধূমপান আর মদ্যপান দুটোই এড়িয়ে চলে। ফেলিক্স এবারে বলল, তুমি এখন কি করতে চাও জেমস? আমি রাতের দিকে ডুবুরির পোশাক পরে ইয়ার্টের নিচের দিকটায় একবার যাব। আমার ধারণা ওর নিচে কিছু একটা আছে। তারপর এমিলিওর ভাগ্নিকে ফোন করে ওর প্যালমোরার বাড়িটা দেখতে যাব। এমিলিওর গ্যাংয়ের কিছু লোকজনকে চেনা দরকার। কথা বলার সময় একটা চিঠি এলো। ওরা কোনো খবর জানায়নি, তাই নিয়ে মিস্টার এম উদ্বেগের মধ্যে আছেন। পড়ে ও চিঠিটা ফেলিক্সকে দেয়। ওপরে মৃদু হাসলো, বলল, আমাদের এখনও অনেক কাজ বাকি। ঠিক তাই, জেমস জবাবে বলল। তারপর তাকিয়ে রইল পরস্পরের মুখের দিকে। এমিলিওর ভাগ্নি হচ্ছে মিস ডোনিনেটা ভিতালি। ওকেই ফোন করলো জেমস। বলল, আপনার ওখানে যাবার খুবই ইচ্ছে আমাদের। এমিলিওই আপনাকে ফোন করতে বলেছেন। ভিতালির কণ্ঠস্বর শোনা গেল। আজকে একটু অসুবিধে আছে মিস্টার বন্ড, কারণ এখানে কয়েকজনের আসার কথা আছে। তাহলে? জেমস বলল। ভিতালির কণ্ঠস্বর শোনা গেল আবার। আপনি ক্যাসিনোতে আসুন না বরং, আমি থাকবো, কিন্তু আপনাকে চিনব কিভাবে? দরকার নেই, আমি চিনে নেব আপনাকে, হেসে বলল জেমস। আচ্ছা। জেমস ধন্যবাদ জানিয়ে ফোনটা রেখে দিল এবারে। এদিকে এমিলিও তার ইয়ারটাকে একরকম হঠাৎই সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়েছে। ব্যাপারটা জেমস জানতে পারল। তখনই সিদ্ধান্ত নিল যে শিগগিরই প্ল্যানটা পাল্টানো দরকার। তবে একটা অসুবিধে হলো, ওই জায়গাটা ভালো করে এবারে দেখা যাবে, কিন্তু যদি বোমা দুটো ওখানেই ও রেখে থাকে, তাহলে কি অরক্ষিত অবস্থায় রেখে চলে যাবে ওখান থেকে? নিশ্চয়ই ও দুটোকেও সরিয়ে নিয়েছে। জেমস নানা ভাবনা চিন্তার পরে সোজা গিয়ে হাজির হলো পুলিশ কমিশনারের কাছে। কমিশনার ওকে দেখে খুশি হলো, বলল, আরে এসো জেমস, কেমন আছো? একটা সিগারেট নিজে ধরিয়ে আর অন্য একটা ওকে দিল। জেমস বসে সিগারেট ধরালো, বলল তারপর, আমি আর ফেলিক্স দুজনেই এমিলিওর ইয়ার্টে গেছিলাম। সঙ্গে গাইগার কাউন্টার মেশিনটাও ছিল, কিন্তু তাতে সেরকম কিছুই ধরা পড়েনি। এখন ভাবছি ওই জায়গাটা, মানে সমুদ্রের তলাটা একবার দেখে আসবো। একটা দক্ষ লোক চাই আমার, দিন আমাকে, তবে বিশ্বাসী যেন হয়। কমিশনার বলল, ঠিক আছে দেব, কিন্তু এতে শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা আছে। জেমস গম্ভীরভাবে জবাব দিল, তা হোক, তবুও আমাকে তা করতে হবে। প্রয়োজন হলে প্রাইম মিনিস্টারের অনুমতিও নেব। মৃদু হাসল কমিশনার, বলল, আরে না না, তার দরকার হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। স্যান্টোস খুবই দক্ষ সাঁতারু।
আমার 20 জনের বাহিনীর লিডার। ডুবে যাওয়া মালপত্র ওরাই সব তোলে। বেশ, এখন উঠি। আচ্ছা। জেমস কমিশনারের সঙ্গে করমর্দন করে বেরিয়ে এলো। পরের দিন নাউস ক্যাসিনোতে গিয়ে হাজির হলো জেমস আর ফিলিক্স। এটি একটি লাইসেন্সপ্রাপ্ত ক্যাসিনো। ওরা যখন ঢুকলো পুরো দমে খেলা চলছে। এমিলিও সামনে বসেছিল, ওর পেছনেই ভিতালি। ওরা ছাড়াও আরও অনেকে রয়েছে, সবাই খেলায় মত্ত। জেমস কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সামনে একটা সিট খালি হতেই জেমস গিয়ে বসে পড়ল ওখানে। তারপর নিজেও খেলায় অংশগ্রহণ করল, এমিলিওর প্রতিদ্বন্দ্বী হিসাবে। ওকে দেখে এমিলিও সহাস্যে বলল, আপনার কাছে হেরে গেলেও আমার কোনো আক্ষেপ থাকবে না মিস্টার বন্ড। দেখা যাক। খেলা আরম্ভ হলো। পরপর দুবার হেরে গেল এমিলিও। কিছুক্ষণ পরে অন্য আরেকজনকে দিয়ে বিদায় নিল। বলে গেল, আপনি খেলুন মিস্টার বন্ডের সঙ্গে, আমি একটু ভিতালির খাবার দাবারের ব্যবস্থা করে আসি। ভিতালির দিকে তাকাতেই জেমসের চোখে চোখ রেখে ও হাসল। জেমস বলল, তামাকের দোকানে আপনার সঙ্গে আলাপ হয়েছিল মনে আছে মিস ভিতালি? না, আমারও সব মনে থাকে না, তবে বলে হেসে এমিলিওকে বলল ভিতালি, শোনো এমিলিও, তুমি গিয়ে আবার খেলো, আমি বরং মিস্টার বন্ডকে নিয়ে যাচ্ছি। বেশ, বলে এমিলিও হেসে বলে উঠল, দেখবেন মিস্টার বন্ড, আমার ভগ্নিটি আবার হিংস্র। ঠিক আছে। জেমস মিস ভিতালির সঙ্গে এগিয়ে গিয়ে বেশ কিছুটা দূরে সামনের একটা টেবিলে বসল। জেমস বলল, আপনাকে খোঁড়াতে দেখলাম, সাঁতার কাটতে গিয়ে পায়ে লেগেছে নাকি? না, মৃদু হেসে বলল ভিতালি, আমার পা দুটো সামান্য ছোট বড় আছে, সেই জন্যেই। কিন্তু আপনার কি খারাপ লেগেছে? মোটেই না, বিব্রতভাবে বলল জেমস, বরং আমার তো বেশ ভালোই লেগেছিল আপনার চলাটা। বলে সরাসরি তাকালো ডনিনেটা ভিতালির দিকে। ভিতালি বলল, আচ্ছা মিস্টার বন্ড, আমাকে কি আপনার বারবনিতার মতো মনে হচ্ছে? মোটেই না, বলল জেমস। আমি অন্যের কথায় বিশ্বাস করি না। আমার ধারণা যারা আপনার ওপরে ঈর্ষান্বিত তারাই এটা রটিয়েছে। ঈর্ষা? তিনি বলে উঠলেন, হয়তো তাই। তবে আমি সেদিন আপনাকে কয়েকটা মিথ্যে কথা বলেছিলাম। আসলে আমি এমিলিওর ভগ্নী নই, ওর রক্ষিতা। যদিও আমি তা হতে চাইনি, সবই আমার দুর্ভাগ্য। আমার ভাই ওয়ারের সময় এয়ারফোর্সে ছিল, প্রচুর অর্থের মালিক। আমাকে যদিও ঠিকমতো সাহায্য করত, তাহলে হয়তো আমি এমিলিওর ফাঁদে পড়তাম না। বলে দীর্ঘশ্বাস ফেলল ভিতালি। বলল তারপর, কিন্তু ও তা করেনি। ওর বক্তব্য ছিল প্রত্যেকেরই অভিজ্ঞতা থেকে শেখা উচিত। সামান্য থামল ভিতালি, তারপর বলল আবার, আমার দাদু একজন স্মাগলার ছিলেন। বোলাঞ্জ কবরখানার তার কবরটা এখনও আছে। স্মাগলিং করে দাদু বিশাল অর্থের মালিক হয়েছিলেন। আমার ভাইও সেই রাস্তায় গেছে। আমরা পেটাশি বংশের মানুষ, বুঝতেই পারছো। তাহলে আপনারা বিখ্যাত বংশের? হ্যাঁ, মাঝখানেই বলে উঠল ভিতালি। আসলে থিয়েটারে ভিতালি পদবিটা বেশ ভালো শোনায় বলে ওটাই নিয়েছি। সুতরাং আসল পদবিটা আর কেউ জানে না। আপনার ভাইয়ের নামটা কি? জোসেফ পেটাসি। দক্ষ পাইলটও। শুনেছিলাম প্যারিস এয়ারফোর্সে আছে। ওই আমার একমাত্র আপন। আমি চাই ওর মঙ্গল হোক।
যেন বিয়ে করে সংসার করে। ভাই হিসাবে ওকে আমি খুবই ভালোবাসি। চোখ দুটো জলে ভরে উঠল ভিতালির। জেমস কোনো কথা বলল না। ওয়েটারকে ইশারায় ডেকে বিলটা দিয়ে যেতে বলল। তারপর মৃদু স্বরে বলল, অযথা দুঃখ করে কি লাভ মিস ভিতালি? আপনার সঙ্গে তো ওর আর দেখা হচ্ছে না। ভিতালি বলল। তারপর রুমাল দিয়ে চোখ দুটো মুছল ভালো করে। মৃদু হাসল। তারপর জেমস ডুবুরির পোশাক পরে সমুদ্রে নামল। ওর সঙ্গে সেই দক্ষ সাঁতারু স্যান্টোস। অসংখ্য সমুদ্রের মাছ খেলে বেড়াচ্ছিল। ব্যারাকুন্ডা জাতীয় এক ধরনের মাছ আছে যারা মানুষের রক্ত খেতে ভালোবাসে। অবশ্য শরীর থেকে না বেরোলে পরে খায় না, বাকি সময়টা নোংরা খেয়েই থাকে। এছাড়াও কাংড়ি, কাঁকড়া প্রভৃতি আরও নানা ধরনের বিচিত্র সামুদ্রিক প্রাণীদের দেখতে পাচ্ছিল ওরা। এছাড়াও সমুদ্রের নিচে ঘাস, ভাঙা জিনিসপত্র ও নানান ধরনের জিনিসপত্র পড়ে আছে। জল খুবই স্বচ্ছ। চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল চারদিক। সমুদ্রের তলদেশ দেখতে ওদের বিন্দুমাত্র অসুবিধা হচ্ছিল না। হাত ঘড়িটা একবার দেখল জেমস। রাত 12টা। সমুদ্রের নিচে মাত্র কয়েক ফুট ওপর দিয়ে জেমস সাঁতার কাটতে লাগলো। সতর্কভাবে ও চারদিকে দৃষ্টি রাখছিল যদি ওই বোমা দুটোর সন্ধান পাওয়া যায়। একটা হিংস্র আর ভয়ঙ্কর ধরনের ব্যারাকুন্ডা জেমসকে অনুসরণ করছিল। চোয়ালে করাতের মতো দুসারি দাঁত আর ধারালো পাখনা। এরা খুব দ্রুত মানুষের শরীরের মাংস কেটে নেয়। জেমস একটু সাবধান হয়ে গেল। ইয়ার্টের নিচে যেতে মাত্র কটা মিনিট বাকি। ব্যারাকুন্ডাটা এগিয়ে আসছিল দ্রুত বেগে। খুবই হিংস্র প্রাণী। হঠাৎ ছোড়াটা বাগিয়ে জেমস দ্রুত ঘুরে গেল ওর দিকে। তারপর আচমকা ওকে আক্রমণ করলো। এরকম একটা আক্রমণের জন্যে প্রাণীটি সম্ভবত প্রস্তুত ছিল না। আক্রান্ত হতেই খানিকটা ভয় পেয়ে গিয়ে পশ্চাদপসরণ করলো ব্যারাকুন্ডাটা। জেমস এর পরে ধীরে সুস্থে ইয়ার্টের নিচে এসে হাজির হলো। ওখানে নগরের শিকলটাকে ভালো করে ধরলো ও। তারপর খুব সাবধানে ইয়ার্টের ওপরে উঠতে আরম্ভ করলো। স্যান্টোসকেও ও ধারে কাছে কোথাও দেখছিল না। হঠাৎ জেমসের নজরে পড়ল ইয়ার্টের ঠিক নিচে দুটো বড় ধরনের স্ক্রু চকচক করছে। কোনো রকমে ও সামনে এসে হাজির হলো। সামনেই একটা দরজা, স্ক্রু দিয়ে আটকানো আছে। জেমস গাইগার কাউন্টার মেশিনটা চালু করে দরজার ওপর চেপে ধরল। মেশিনটার কাঁটাটা তখনও স্থির, অর্থাৎ বোমা নেই। জেমস এবার ফিরে যেতে মনস্থ করল। ঠিক তখনই ওর কাঁধে আচমকা কিসের যেন আঘাত লাগলো। সঙ্গে সঙ্গে ইয়ার্টের তলা থেকে জেমস কিছুটা দূরে ছিটকে গেল। তারপরেই ওর চোখে পড়ল একটা ধারালো বর্ষার মতো কি যেন জলের নিচে কাঁপতে কাঁপতে সরে যাচ্ছে। সাবধানে চারিদিকে তাকিয়ে দেখল জেমস। ডুবুরির পোশাক পরে একটা লোক ভাসছে। হাতের বন্দুকটায় প্রাণপণে ও বর্ষাটা লাগানোর চেষ্টা করছিল। সময়ের হিসেবে কিছুটা দেরি হয়ে গেছিল জেমসের। লোকটার দিক থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। দ্রুত জেমস জলের একেবারে নিচের দিকে চলে গেল। সমুদ্রের জলরাশিকে এমনভাবে নাড়াচ্ছিল জেমস যে লোকটার পক্ষে বন্দুকের নিশানা ঠিক করাটাই অসুবিধে হচ্ছিল। তবুও লোকটা আন্দাজে গুলি করলো। জেমসের পায়ের কাছে যেন কি একটা লাগলো। এবারে জেমসের মাথায় দ্রুত একটা বুদ্ধি খেলে গেল। আচমকা লোকটার পেছন দিকে গিয়ে কিছু বোঝার আগেই ওর পিঠে একটা ছোরা বসিয়ে দিল। লোকটা প্রায় তখনই ঘুরে বন্দুকের বাঁটটা দিয়ে ওকে আঘাত করবার চেষ্টা করলো। কানে সামান্য লাগলো জেমসের। এরপরই লোকটা জেমসের মুখোশটা খোলার চেষ্টা করলো, কিন্তু জেমস ওকে একাধিকবার ছোড়ার আঘাত করে যাচ্ছিল। জলের মধ্যে কিছুটা অসুবিধে হচ্ছিল ওর, তা সত্ত্বেও চালাচ্ছিল ও। লোকটা একেবারে বন্দুকের বাঁট দিয়ে জেমসের কপালে আঘাত করলো। আচমকা আঘাতে কিছুটা বেসামাল হয়ে পড়ল জেমস। কিছুটা দূরে সরে এলো। মুখোশটা ঠিক করতে লাগলো দ্রুত।
এদিকে লোকটার শরীর থেকে রক্ত বেরিয়ে সমুদ্রের জল লাল হয়ে গেছে। তা সত্ত্বেও লোকটা বন্দুকের মাঠটা উঁচিয়ে ধরে জেমসের দিকে এগিয়ে আসতে লাগলো। আচমকা জেমস হাতটা ঘোরাতেই বন্দুকটা হঠাৎ ছিটকে পড়ে গেল ওর হাত থেকে। খালি হাতেই লোকটা তখন হিংস্রভাবে এগিয়ে এলো। তারপরেই থমকে অসহায়ের মতো দুহাত তুলে থেমে গেল। ওর পেছনে একটা ব্যারাকুন্ডা দাঁত বসিয়ে দিয়েছে। তারই যন্ত্রণায় চিৎকার করে উঠল লোকটা। জেমসও প্রাণীটাকে দেখতে পেল। বেশিক্ষণ গেল না, হঠাৎ লোকটা জেমসের চোখের সামনে থেকে যেন অদৃশ্য হয়ে গেল। অবাক হয়ে দেখল জেমস ব্যারাকুন্ডাটা নিজের মুখের মধ্যে লোকটাকে ঢুকিয়ে নিয়ে দ্রুত বেগে পালাচ্ছে। চোখের নিমেষে প্রাণীটা জলের নিচে অদৃশ্য হয়ে গেল। জেমস কিছুটা ভয় পেয়ে গেলেও নিজেকে কোনো রকমের সামলে নিল। একটা জলজ্যান্ত লোক ব্যারাকুন্ডার হায়ের মধ্যে অনায়াসে ঢুকে গেল। জেমস এবারে সামান্য ধাতস্থ হয়ে সাঁতার দিয়ে তীরের দিকে এগোতে আরম্ভ করলো। আচমকা চাঁদের আলোতে একটা গোলাকার বস্তু জলের মধ্যে আঁচড়ে পড়ল। দেখতে অনেকটা ডিমের মতো। ঘুরতে ঘুরতে সেটা জলের মধ্যে তলিয়ে গেল। কিছুক্ষণ কাটলো। হঠাৎ জেমসের পেটে একটা ধাক্কা লাগলো। কোনো রকমের সাঁতার দিয়ে বিপদটা অতিক্রম করলো। জেমস এবার বুঝতে পারল ইয়ার্ড থেকে সমুদ্রের জলের ভেতরে বোমা ছোড়া হচ্ছে। দ্রুত সাঁতার কাটতে লাগলো জেমস। শেষ পর্যন্ত নিরাপদ জায়গায় আসতে সক্ষম হলো। এই মুহূর্তে জেমস সমুদ্রের অনেক নিচে। হঠাৎ ওর চোখে পড়ল জলের নিচে প্রাণীগুলো বেশ ভয় পেয়ে ছুটোছুটি করছে। এখন আর সমুদ্রে থাকা একেবারেই নিরাপদ নয়। এমিলিও নিশ্চয়ই ডুবুরি নামিয়ে দিতে পারে খোঁজ করার জন্য। অবশ্য ওকে ধরা খুবই কঠিন এখন। কিন্তু এমিলিও নিশ্চয়ই উদ্বিগ্ন। ইয়ার্ডের একজন কর্মচারীর এহেন অবস্থায় চিন্তিত হয়ে পড়েছে ও। সমুদ্রের তলা দিয়েই ও এগিয়ে গেল পাড়ের দিকে। মাথাটা বেশ ভারী ভারী লাগছিল। লোকটার বন্দুকের বাঁটটা বেশ জোরেই লেগেছিল জেমসের মাথায়। জল বলে রক্ষে, ডাঙায় হলে বিপদ আরও বেশি হতো। একটা অবসন্নতা বোধ সঞ্চারিত হচ্ছে সারা শরীরে। কোনো রকমের সাঁতার কেটে তীরের দিকে এগোচ্ছিল ও। হঠাৎ ওর চোখে পড়ল ওর ঠিক আগের একটা ব্যারাকুন্ডা মাছ আর বিরাট আকারের অন্য প্রাণী। সেই প্রাণীটা থেকেই নিজের ল্যাজটা কামড়াচ্ছে। ঠিক তার পাশেই ওই ব্যারাকুন্ডা মাছটা। হঠাৎ একটা বিস্ফোরণ। তারপরেই ওই প্রাণীটা ছটপট করে উঠল। তবুও প্রাণপণে ছুটছিল প্রাণীটা। অনেকটা দূরে একটা হাঙরের মতো প্রাণী দেখা যাচ্ছিল। জেমস ভাবল ওই হাঙরটা একবার দেখতে পেলেই ওই মাছটাকে খেয়ে ফেলবে। বেশ কিছুক্ষণ পরে জেমস বন্ড ওরফে 007 সমুদ্রের ওপরে জেটির শিরের কাছে এসে হাজির হলো। ক্ষমতা একেবারে নিঃশেষ। ডুবুরির পোশাকটা যে বহন করবে সে শক্তিও নেই। মাথাটা নুয়ে আসছিল। প্রাণপণে চেষ্টা করে জেমস সিঁড়ি বেয়ে ওপরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ বিশ্রাম নেবার পরেই জেমস মোটামুটি সুস্থ হয়ে উঠল। নিজের পোশাক পরে নিল। কাছেই দাঁড়িয়েছিল একজন কনস্টেবল। সে বলল, স্যার, আমি সমুদ্রের জলে বেশ কটা বোমার বিস্ফোরণের শব্দ পেয়েছি। জলটা একেবারে যেন তোলপাড় হচ্ছিল। ইতিমধ্যে ইয়ার্ডের ডেকের ওপরে বেশ কিছু লোকজন এসে দাঁড়িয়েছিল। ইয়ার্ডটা ঠিক বাঁ দিক থেকে একটা নৌকাকে ভাসানো হলো। কনস্টেবলটা জেমসকে বলল, ব্যাপারগুলো আপনি লক্ষ্য করেছেন স্যার? না, বলল জেমস। আমি যে কাজের জন্য সমুদ্রে গেছিলাম সেটা হয়েছে। কাল সকালে আমি কমিশনারের সঙ্গে দেখা করব। একটু বলে দিও তো। কনস্টেবল বলল, ঠিক আছে স্যার, চলি বলে জেমস এগোলো। কনস্টেবলটা স্যালুট করলো ওকে। জেমস সোজা গিয়ে বসলো ফেলিক্সের গাড়িটায়। তারপর স্টার্ট দিল গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই হোটেলে পৌঁছে গেল জেমস। পৌঁছেই ও প্রথমে ফোন করলো ফেলিক্স লিটারকে। খানিকক্ষণ পরে ফেলিক্স এসে হাজির হলো। জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? চলো পুলিশ হেডকোয়ার্টারে যাবো এখন। যেতে যেতে আমার সব অভিজ্ঞতার কথা তোমাকে বলবো। ঠিক আছে, চলো তাহলে।
দুজনে গিয়ে বসলো গাড়িতে। জেমসই গাড়ি চালাচ্ছিল। ঘটনাটা শুনতে শুনতে শিউরে উঠল ফেলিক্স। বিপদের হাত থেকে কোনো রকমে রক্ষা পেয়েছে জেমস। ফেলিক্স জিজ্ঞাসা করল, এখন কি করবে তুমি? আমি এখনই খবরটা মিস্টার এমকে দিতে চাই। ঠিক আছে, বলল ফেলিক্স। তোমার রিপোর্টটা আমি শেয়ার দপ্তরেও পাঠিয়ে দেবো বলে ভেবেছি। আরও ঠিক করেছি মিস্টার মান্টোকে যেন ওরা এখানে পাঠিয়ে দেয়, তাতে আমাদের কিছুটা সুবিধে হবে। জেমস ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে অবাক চোখে তাকিয়ে রইল ওর দিকে। ফেলিক্স এবারে মৃদু হাসল, বলল, শোনো জেমস, আমি ক্যাসিনোতে গেছিলাম। এমিলিওর গ্যাংয়ের লোকগুলোকে আমি ভালো করে লক্ষ্য করেছি। ওদের গ্রুপগুলো ভাগ করা, একের সঙ্গে অন্যের কোনো সম্পর্ক নেই, এটাই ওরা বোঝাবার চেষ্টা করছিল। সামান্য থামল ফেলিক্স, তারপর আবার বলল, কিন্তু আমার চোখে ফাঁকি দেওয়াটা অত সহজ নয়। আমি নিশ্চিত যে ওরা আলাদা থাকার ভান করলেও সবাই এমিলিওর দলেরই লোক। প্রত্যেকে খুনি আর নানা অপরাধ কর্মে জড়িয়ে আছে, এ ব্যাপারে আমি নিশ্চিত। ওরা মাতালের অভিনয় যতটা করছিল ততটা মাতাল হয়নি। ওদের মধ্যে একজন, কে জিজ্ঞাসা করল জেমস। ফেলিক্স বলল, একজন ছিল পুরু লেন্সের চশমা পরা, মাথায় টাক। লোকটা কিছুটা লাজুক হওয়ার ভান করছিল। মামুলি দু একটা কথা ছাড়া কোনো কথাই বলছিল না। আমি ক্যাসিনো রিসেপশনিস্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করি লোকটার নাম কি। জানলাম ওর নাম এমিল ট্রাউট। ওর নামেই পাসপোর্ট। আমার ধারণা লোকটার নাম কোৎসে, পূর্ব জার্মানির লোক, ওখানকার একজন বৈজ্ঞানিক। কোনো রকমে ও পশ্চিম জার্মানিতে পালিয়ে গেছিল। ওখানকার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পশ্চিম জার্মানির কর্তৃপক্ষের হাতে তুলেও দিয়েছিল ও। এর বিনিময়ে পেয়েছিল মোটা রকমের পারিশ্রমিক। ফলে চলে গেছিল সুইজারল্যান্ডে। ছদ্মবেশে ওখানেই ছিল এতদিন। কিন্তু তুমি এত কথা জানলে কি করে ফেলিক্স? জিজ্ঞাসা করলো জেমস। ফেলিক্স বলে উঠল, এমিল ট্রাউটের সম্পর্কে এত কথা জানতে পেরেছি তার কারণ হলো সিআর দপ্তর থেকে ওর ফাইলটা আমার কাছেই এসেছিল। এখন দেখছি ও এমিলিওর দলে রয়েছে। তাহলে তো আমাদের রিপোর্টটা খুব সাবধানে পাঠানো উচিত, জেমস বলল। জবাবে ফেলিক্স বলল, নিশ্চয়ই, একবার কোনো রকমে লিক হয়ে গেলেই বিপদ। তবে মান্টোকে অবশ্যই পাঠাবার কথাটা বলতে হবে। ইয়ারটার ওপরে সবসময় নজর রাখা প্রয়োজন। ঠিক আছে, চলো। দুজনেই এগোতে লাগলো গন্তব্যের দিকে। নির্দিষ্ট জায়গায় গিয়ে খবর পাঠালো ওরা। তারপর ওরা গিয়ে হাজির হলো উইন্ডারফিল্ড এয়ারপোর্টে। ওখানে একটা গ্রুম্যান অ্যাম্ফিবিয়ান প্লেন দাঁড়িয়েছিল। ওতেই ওরা দুজন চেপে বসলো। ফেলিক্সই বসলো পাইলটের আসনে। ইঞ্জিনটা চালু করার ঠিক আগের মুহূর্তে ওরা দেখতে পেল একজন ছুটতে ছুটতে ওদের প্লেনের দিকেই আসছে। জেমস বলল, ফেলিক্স, প্লেন স্টার্ট দাও। কিন্তু ওই ডেসপ্যাচ রাইডার যে এদিকেই আসছে জেমস। ফেলিক্সের কথার জবাবে বলে উঠল জেমস, ছাড়ো তো ওসব। ও এখন একগাদা ফালতু সব কাগজপত্র ধরিয়ে দেবে। তুমি স্টার্ট দাও। যা বলেছ, বলে ফেলিক্স প্লেন স্টার্ট করলো। ল্যান্ডমার্কের ওপরে কিছুক্ষণ ছোটার পরেই প্লেনটা ধীরে ধীরে ওপরে উঠে গেল। প্লেন এবার নীল আকাশে এগিয়ে যেতে লাগলো। সমুদ্রের ওপারে প্রায় 50 মাইল ঢুকে পড়ল। অতিক্রম করে গেল একটার পর একটা দ্বীপ। অস্বাভাবিক কিছুই নজরে এলো না। অ্যাড্রস দ্বীপের ওপর দিয়ে সেই মুহূর্তে প্লেনটা উড়ে যাচ্ছিল। জেমস নিচের দিকে তাকালো। সমুদ্রের খানিকটা ওপরের দিকেই জলের মধ্যে তিনটে হাঙর খেলা করছে। জেমসের ধারণা হলো নিশ্চয়ই ওখানে মৃত কোনো প্রাণী আছে, তা না হলে হাঙরগুলো ওখানে চক্কর দিত না। ফেলিক্সকে বলল জেমস, ফেলিক্স, তুমি একবার ঠিক ওই জায়গাটার কাছে নিয়ে চলো তো আমাকে, বলে আঙুল দিয়ে জায়গাটা দেখালো। ফেলিক্স বলল, ঠিক আছে, তুমি যখন বলছো।
দুজনে মিলে সেই সন্দেহজনক জায়গাটার দিকে এগোতে লাগলো। কিছুটা এগোতেই জেমস চোখে দূরবীন লাগিয়ে দেখতে আরম্ভ করলো। দুটো হাঙর তখনও ওই জায়গাটাতে চক্কর দিচ্ছিল। পাশে আরও একটা মুখে করে কি যেন একটা জিনিস টানাটানি করছে। জেমস বলল, ঠিক ওই জায়গাটায় প্লেনটা নামাও তো ফেলিক্স। আরে ওখানে প্লেন নামানো তো খুবই কষ্টকর, দারুণ রকম বিপদের ঝুঁকি আছে। তুমি চেষ্টা করে দেখো না ফেলিক্স, প্লিজ। আচ্ছা দেখছি, তুমি যখন বলছো, বলল ফেলিক্স। তারপর প্লেনটাকে নিচের দিকে নামাতে লাগলো। এমনিতে ফেলিক্স পাইলট হিসেবে খুবই দক্ষ। ওই অগভীর জলের সামনাসামনি প্লেনটাকে নিয়ে এলো। তারপর ঝাঁকুনি দিয়ে মুখটা নিচের দিকে নামিয়ে জলের ওপর দাঁড়িয়ে পড়ল। হাঙরগুলোর চেয়ে প্লেনটার দূরত্ব মাত্র হাত দশেকের মতো। জেমস ভালোভাবে ওই জায়গার দিকে তাকাতে লাগলো। একটা ত্রিপল নজরে পড়ল ওর। অস্ফুটে বলে উঠল, আরে যে ত্রিপলটা দিয়ে পেটাশির প্লেনটা ঢাকা ছিল সেইটা না? ফেলিক্স বলল। ত্রিপলের ওপরটা বেশ রং করা, লোককে বিভ্রান্ত করার জন্যই ওইভাবে রং করা হয়েছে। হাঙরগুলো প্রাণপণে চারপাশের খুঁটিগুলোকে উপড়ে ফেলার চেষ্টা করছিল। একটা হাঙর তো ভেতরে মাথাটা ঢুকিয়ে দিয়ে কি যেন বের করতে চাইছে। জেমস বলল, ফেলিক্স, আমি একবার জলে নামতে চাই। কিন্তু সে তো ঝুঁকির ব্যাপার, ওই হাঙরগুলো তোমাকে ছেড়ে দেবে ভেবেছ? ফেলিক্সের কথায় মৃদু হেসে জেমস বলল, তার আমি ভাবিনি। একটাকে আমি মেরে ফেলবো, তাহলে বাকি দুটো ওই একটাকে নিয়েই ব্যস্ত থাকবে। বলে জেমস কোমর থেকে বিশেষ ধরনের পিস্তলটা বের করলো। তারপর সামনের বড় গোছের একটা হাঙরের দিকে লক্ষ্য করে ট্রিগারটা টিপল। প্রথম গুলিটা প্রায় ব্যর্থ হলো। একটা বিকট শব্দ হলো শুধু। হাঙরটা তখনও চলাফেরা করছে। দ্বিতীয়বার ট্রিগারটা টিপল জেমস। এবারে কিন্তু হাঙরটা রীতিমতো আহত হয়ে পড়ল। ছটফট করতে লাগলো জলের মধ্যে। পিঠে গুলিটা লেগেছিল, ওখান দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। হাঙরটা যন্ত্রণায় মাঝে মাঝেই বেঁকে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই মারা গেল হাঙরটা। জলের ওপর ভেসে উঠল ওর বিরাট শরীর। এতক্ষণ বাকি দুটো হাঙর ওকে দেখছিল। ও ভেসে উঠতেই ওই দুজনে ওটার দিকে খুব সাবধানে এগিয়ে গেল। তারপর ওর শরীর লক্ষ্য করে দাঁত বসিয়ে দিল সজোরে। তখনও সামান্য প্রাণ অবশিষ্ট ছিল মৃতপ্রায় হাঙরটার। বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। ওর দুটো হাঙর তাদের স্বজাতির মাংস ছিঁড়ে খেতে আরম্ভ করলো। সমুদ্র তখন উত্তাল জোয়ার। মৃত হাঙরটা ভেসে যেতে আরম্ভ করলো। তাকে অনুসরণ করে জীবিত হাঙর দুটোও চলল। জেমস এবার পিস্তলটা ফেলিক্সকে দিয়ে বলল, এটা রাখো। তুমি এখন কি করবে? আমি এখন জলে নামতে চাই, বলল জেমস। ফেলিক্স বলল, কিন্তু ওই হাঙরগুলো? ওরা আধ ঘন্টার মধ্যে অন্তত আর এদিকে আসবে না। কিন্তু তা তো জোর দিয়ে বলা যায় না জেমস। ঠিক কথা, যদি আসে তাহলে তুমি ওদের গুলি করে শেষ করে দিও। যদি আমার ডাঙায় আসার প্রয়োজন মনে করো, তাহলে জলের মধ্যে বার দুয়েক গুলি করবে। শক ওয়েভ ঠিক আমার কানে পৌঁছে যাবে। ঠিক আছে, ফেলিক্স সমর্থন করলো জেমসকে। এবারে জেমস ডুবুরির পোশাকটা পরে নিল। তারপর নেমে গেল সমুদ্রের নিচে। ফেলিক্স প্লেনটাকে এমনভাবে প্রস্তুত করে রাখলো যে প্রয়োজন বোধ করলেই যেন আকাশে উঠতে পারে। জেমসকে হাজির হলো ত্রিপলটার সামনে। ওখানে কয়েকটা ছোট ব্যারাকুন্ডা আর নানা ধরনের সামুদ্রিক মাছ, ওই প্রাণী ঘুরে বেড়াচ্ছিল। ওদের মাঝখান দিয়েই এগিয়ে গেল জেমস। ত্রিপলটা চারদিকে কর্কস্ক্রু দিয়ে বালির ওপরে শক্ত করে বাঁধা। একটা দিক বেশ আলগা হয়ে গেছে, সেদিকটা টেনে খুলে ফেলল জেমস। তারপর ঢুকে পড়ল ভেতরে। এক হাতে ওয়াটারপ্রুফ টর্চ আর অন্য হাতে ছোড়া। কিছুটা এগিয়ে যেতেই একটা দুর্গন্ধ ভেসে এলো ওর নাকে। কোনো রকমে আরেকটু এগোলো জেমস।
তারপরেই দেখতে পেল হারানো প্লেন আর মৃত যাত্রীদের দেহের অবশিষ্টাংশ। দুর্গন্ধে বমি আসার জোগাড়। মৃতদেহগুলোর উপরে অসংখ্য কাঁকড়া, চিংড়ি আর তারা মাছ কিলবিল করছে। পাইলট পেটাসির মৃতদেহটা চিনতে অসুবিধে হলো না জেমসের। ছেঁড়াছোড়া হলেও পোশাকের অবশিষ্ট ছিল তখনও। ওর দেহটা অনেক জায়গায় খাওয়া। সব মিলিয়ে সে এক বীভৎস অবস্থা। জেমস এগিয়ে গিয়ে পিটাসের ইউনিফর্ম থেকে নেম প্লেটটা খুলে নিল। হাতের সোনার ঘড়িটাও খুলে নিল খুব সাবধানে। বেশ কিছুক্ষণ দেখল ওর দেহটাকে। থুতনির ভেতরে অস্ত্র ঢুকিয়ে মেরে ফেলা হয়েছে ওকে। এবারে ভাঙা প্লেনটার ভেতরে টর্চের আলো ফেলল জেমস। ভেতরে ছোট বড় অসংখ্য অক্টোপাস। টর্চের আলো পড়তেই অনেকগুলো ছিটকে সরে গেল। প্লেনের ঠিক ওপরের দিকেই আরও একজনের মৃতদেহ। বিমানেরই কর্মী, কিন্তু প্লেনের বোমা দুটো রাখার জায়গা একেবারে ফাঁকা। এমনকি পাইলটের সিটের নিচে প্রয়োজনীয় ফিউজগুলো অদৃশ্য। জেমস এবারে ভাবল এখানে বেশিক্ষণ অপেক্ষা করাটা একদম অসহ্য ব্যাপার। ভীষণ ক্লান্তও লাগছিল শরীরটা। এরপর আর অপেক্ষা না করে ওখান থেকে বেরিয়ে এলো জেমস বন্ড। একটু তাড়াহুড়ো করার জন্য তার পিঠের সিলিন্ডারটা ত্রিপলের একটা জায়গায় আটকে গেল। কোনো রকমে বাঁধন ছিঁড়ে সামনে বেরিয়ে এলো জেমস বন্ড। কানে সামান্য যন্ত্রণা হচ্ছিল। যাই হোক, জেমস ডুবুরির পোশাক খুলে প্লেনের কাছে এসে হাজির হলো। ওকে দেখে ফেলিক্স জিজ্ঞাসা করলো, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ফেলিক্স হাতটা বাড়িয়ে দিল। ওর হাতটা ধরে প্লেনে উঠে পড়ল জেমস। প্লেনটা এবারে উপরে উঠতে আরম্ভ করলো। জেমস বলল, ফেলিক্স, তুমি ইয়ার্টের ওপর দিয়ে প্লেনটাকে নিয়ে চলো। ঠিক আছে। ফেলিক্স প্লেনটা নির্দিষ্ট দিকেই নিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবল, এমিলিওদের এতক্ষণে নিশ্চয়ই কোনো প্রতিক্রিয়া হয়েছে। ততক্ষণে ইয়ার্টের ওপর দিয়েই প্লেনটা উড়ে চলেছে। কিন্তু তেমন একটা পরিবর্তন ওর চোখে পড়ল না। হঠাৎ সমুদ্রের পাড়েতে নৌকা রাখার জন্য একটা ছোট চালাঘর দেখতে পেল ও। আরও দেখল ওখান থেকে কি যেন একটা ভারী জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে। চিহ্নটা প্রকট। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা অতিক্রম করে গেল জেমস। তারপর ফেলিক্সের দিকে তাকিয়ে বলল, ফেলিক্স, আমি যা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয় তাহলে যারা এই দাগ তৈরি করেছে তারা অন্যের চোখ এড়িয়ে যাওয়ার জন্য দাগগুলো মুছে ফেলার চেষ্টা করত। ইতিমধ্যে উইন্ডসর এয়ারপোর্টের দিকে পৌঁছালো ওদের প্লেনটা। এয়ারপোর্টের কমান্ডার খেঁকে উঠল, কি ব্যাপার, তোমরা ভেবেছো কি? অত চড়ছেন কেন? জেমস বলে উঠল। ইতিমধ্যে রাজ্যপালের এডিকং এসে হাজির ওদের সামনে। তারপর ওর দিকে একটা খাম এগিয়ে দিয়ে বলল, এটা আপনার মিস্টার বন্ড। জেমস ওটা হাতে নিল। তারপর খামটা খুলে ফেলল। সাংকেতিক ভাষায় চিঠিটা লেখা। পড়ে জানা গেল, নতুন খবর যতটা তাড়াতাড়ি সম্ভব পাঠাতে। ডিটেকটিভ মান্টো বিকেলের মধ্যেই এসে যাবে। পাইলট জোসেফ পেটাসি মিস ডোমিনেটা ভিতালির নিজের ভাই। মিস ভিতালি নিজের সম্পর্কে যা বলেছে তা সত্যি। এমিলিওকে ফাঁদে ফেলার জন্য মিস ভিতালিকে কাজে লাগানো যেতে পারে। এছাড়াও যে মূল্যবান খবরটা আছে তা হলো, কলদান প্লেনে করে ব্রিগেডিয়ার ফেয়ারচাইল্ড আর রিয়ার অ্যাডমিরাল কার্লসন নাসাউতে গিয়ে হাজির হবেন। অপারেশন থান্ডারবলের ব্যাপারে ওদের দায়িত্ব দেওয়া হয়েছে। জেমস আর ফেলিক্স যেন ওদের দুজনকে ঠিকমতো সাহায্য করে। চিঠিটার পাঠ উদ্ধার করার পরে জেমস সব কিছু ফেলিক্সকে জানালো। ফেলিক্স শুনে বলল, এখন তুমি কি করতে চাও? আমি বলছি এখনই আমরা হেডকোয়ার্টারে খবরটা পাঠিয়ে দিই যে অত্যন্ত জরুরি কাজের জন্য আমরা সাময়িকভাবে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রাখতে পারবো না। ঠিক বলেছ জেমস। এর মধ্যে যদি ওই দুজন আসেন তাহলে ওরা ততক্ষণ রাজ্যপালের অতিথি হয়ে কাটাবেন। ফেলিক্স কথাটা শেষ করে মৃদু হাসল। জেমস বলল,
ইতিমধ্যে অর্থাৎ ওই সময়টুকুর ভেতরেই আমরা সমুদ্রের খাঁড়িতে ওই যে দাগ ওটা দেখে আসতে পারবো। দাগটা কিসের এটা আমাদের জানা প্রয়োজন। এর মধ্যে যদি ইয়ারটা সরে পড়ার চেষ্টা করে তাহলে ওটার ওপর নজর রাখতে হবে। সুতরাং বুঝতেই পারছো যে আগামী কয়েক ঘন্টা কত গুরুত্বপূর্ণ। ঠিক, ফেলিক্স বলল। ততক্ষণে ওরা হোটেলে এসে পৌঁছেছে। জেমস হোটেলের লনটা প্রায় এক দৌড়ে অতিক্রম করলো। তারপর রিসেপশনিস্টের কাছে গিয়ে চাবির জন্য হাতটা বাড়িয়ে দিল। ভদ্রমহিলা মৃদু হেসে চাবির সঙ্গে একটা চিরকুটো এগিয়ে দিল। তাতে একটা ফোন নাম্বার লেখা। জেমস কিছুক্ষণ ভাবার সময় নিল। তারপর ফোন করলো পুলিশ কমিশনারকে। ওর কাছ থেকে জানা গেল যে ইয়ারটা ট্যাঙ্কে তেল নিয়ে আবার নিজের জায়গায় ফিরে গেছে। এবারে জেমস ফোন করলো ডোমিনেটার ভিতালিকে। কিছুক্ষণের মধ্যেই ওই প্রান্ত থেকে ডোমিনেটার কণ্ঠস্বর শোনা গেল। আমি এর আগে তোমাকে ফোন করেছি জেমস, পাইনি। বলো কি ব্যাপার? এমিলিও আজ সন্ধেবেলায় আমার জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে ইয়ার্ডে চলে যেতে বলেছে। আজ? জেমস বলল। বলো, থামলে কেন? ডোমিনেটরের কণ্ঠস্বর শোনা গেল। আমি জানতে পেরেছি যে ওরা সমুদ্রের তলায় গুপ্তধনের জন্য আজ রাতেই মরিয়া হয়ে চেষ্টা করবে। সুতরাং আজ দুপুরে তোমার সঙ্গে সমুদ্রে সাঁতার কাটতে যাব, তাই তো? ঠিক বলেছ, জেমস বলল। যাব, তুমি জায়গাটা আমাকে ভালো করে বলে দাও। ডোমিনেটা ওকে সমুদ্রের বিশেষ অঞ্চলটা জানিয়ে দিল। তারপর ফোন ছেড়ে দিল। নির্দিষ্ট সময়ে জেমস বন্ড সমুদ্রের ধারে গিয়ে হাজির হলো। প্রচণ্ড রোদ, বেশ আনন্দ হচ্ছিল ওর। জায়গাটা খুঁজতে আরম্ভ করলো জেমস। শেষ পর্যন্ত ক্যামোরিনার ফাঁক দিয়ে ও একটা বালির রাস্তা খুঁজে পেল। কিছুটা গিয়েই সমুদ্রের পাড়ে একটা ঘরের সামনে গিয়ে ও গাড়িটা থামালো। ঘরটা তালপাতার ছাওয়া। ভেতরের একদিকে মহিলাদের আর অন্যদিকে পুরুষদের পোশাক রাখার জায়গা। জেমস ভালোভাবে জায়গাটা দেখল। মহিলাদের পোশাকের জায়গাটাতে বেশ কিছু পোশাক আশাক রাখা আছে। পাশেই আবার একটা হরিণের চামড়ার চটি। জেমস নিজে এবারে তৈরি হয়ে নিল। তারপর বেরিয়ে এলো ওখান থেকে। ডোমিনেটা কোথাও নেই। জেমস বেশ অবাক হলো। ওর তো এখানে থাকার কথা। দেরি না করে জেমস সমুদ্রে ঝাঁপ দিল। সূর্যের তাপে ওপারের জলটা তখনও বেশ গরমই আছে। ক্রমশ গভীরে নেমে যেতে লাগলো। জলের নিচটায় ঠান্ডা। কিছুক্ষণ থাকার পর আবার ওপরের দিকে ভেসে উঠল জেমস। উদ্দেশ্য ডোমিনেটা কোথায় আছে খোঁজ করা। কিন্তু কোথাও ওকে দেখা যাচ্ছে না। জল থেকে ওপরে এলো জেমস। সামনেই দিগন্ত বিস্তৃত বালুরাশি, গরম হয়ে আছে। তার উপরেই উপুর হয়ে শুয়ে পড়ল জেমস বন্ড, দু হাতের মধ্যে মাথাটা রাখা। কিছুক্ষণ পরেই অবাক হয়ে জেমস দেখল সমুদ্রের জলে ডোমিনেটার। কোনো রকমে ডোমিনেটা বলল, আমাকে বাঁচাও জেমস, বিপদে পড়েছি। সঙ্গে সঙ্গে উঠে জেমস দৌড়ে গেল সেদিকে। জিজ্ঞাসা করল, কি ব্যাপার, তোমার কি হয়েছে ডোমিনেটা? কাঁপা কণ্ঠস্বরে বলে উঠল ডোমিনেটা, আমার পায়ের নিচে কাঁটা ফুটে গেছে, যন্ত্রণা হচ্ছে খুব, দাঁড়াতে পারছি না। সিয়েগের কাঁটা বেশ ভয়ঙ্কর। জেমস ওর কাছে গিয়ে ওর পায়ের তলায় হাত দিয়ে দেখল একাধিক কাঁটা ফুটে আছে। বলল, এত জলে বের করা যাবে না, তোমাকে উপরে উঠতে হবে, পাড়ে চলে এসো। আমি হাঁটতে পারছি না, কেঁদে ফেলল ডোমিনেটা। জেমস ওর দিকে তাকালো এবার। তারপর ওকে জল থেকে পাঁজাগোলা করে তুলে ওপরে নিয়ে এলো। ডোমিনেটা তখনও বাচ্চা মেয়ের মতো ওর কণ্ঠলগ্ন হয়ে আছে।
তালপাতায় ছাওয়া ঘরের মধ্যে নিয়ে গিয়ে জেমস শুইয়ে দিল ওকে মেঝের ওপর। এরপর ওর পাটা তুলে নিয়ে কাঁটাগুলো বের করতে আরম্ভ করলো। দাঁত দিয়ে কামড়ে তোলা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় ছিল না। কিছুক্ষণের মধ্যেই কাঁটাগুলো সব তুলে ফেলল জেমস। তারপর দুজনেই ওখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল। শেষে ডোমিনেটাকে নিয়ে জেমস সমুদ্রের দিকে রওনা হলো আবার। সমুদ্রের কাছাকাছি এসে দুজনেই ঝাঁপ দিল সমুদ্রের জলে। বেশ কিছুক্ষণ দুজনে সাঁতার কাটল। সমুদ্রের জলের নিচে দুজন নারী পুরুষের দাপাদাপি। জেমস সাঁতার কাটতে কাটতে অনেকটা দূরে চলে গেল, আর সেই সুযোগে ডোমিনেটা উঠে তালপাতা ছাওয়া ঘরের মধ্যে চলে এলো। তারপর পোশাক খুলতে আরম্ভ করলো। এদিকে ডোমিনেটাকে দেখতে না পেয়ে জেমস জল থেকে উঠে সেই ঘরটার দিকেই এগিয়ে এলো। তারপর পুরুষদের জায়গায় নিজের ভিজের পোশাক আর বদলাতে আরম্ভ করলো। ডোমিনেটার কণ্ঠস্বর ভেসে এলো এবার। কি ব্যাপার জেমস, হঠাৎ চুপ করে গেলে যে? রেগে গেছো নাকি? না ডোমিনেটা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, বেরিয়ে এসো। যাচ্ছি বলে কিছুক্ষণ বাদেই বেরিয়ে এলো ডোমিনেটা। তারপর দুজনে গিয়ে সমুদ্রের ধারে বালির ওপরে বসল। ডোমিনেটা এবার জেমসের দিকে তাকিয়ে বলল, কি বলবে? জবাবে জেমস, আমি যা বলতে চাইছি তাতে তোমার মনে কিছুটা আঘাত লাগতে পারে, তবুও বলতে হবে আমাকে। কি ব্যাপার বলো তো জেমস? জেমস বন্ড ওরফে 007 বলে উঠল, তোমার ভাই জোসেফ পিটাসি মারা গেছে। এমিলিওর লোকেরাই ওকে খুন করেছে নৃশংসভাবে। এই দেখো প্রমাণ। বলে জেমস পিটাসির গলার সোনার হার আর নেমপ্লেটটা ওর হাতে দিল। হাতে নিয়েই ডোমিনেটার চোখে জল এসে গেল। বুক থেকে বেরিয়ে এলো গভীর একটা দীর্ঘশ্বাস। ওটা নিয়ে কিছুক্ষণ চুপ করে রইল ডোমিনেটা। তারপর ম্লান স্বরে জিজ্ঞাসা করল, ওর অপরাধ কী ছিল? এমিলিও একটা অপকর্মের চক্র আছে, তারা পারে না এহেন দুষ্কর্ম নেই। এমিলিও লার্গো সেই দলের লিডার। ওরা নিজেদের স্বার্থেই তোমার ভাইকে কাজে লাগিয়েছিল। বলে থামল জেমস কিছুক্ষণ। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল আবার, কাজ শেষ হয়ে যাওয়ার পরে পেটাসিকে চিরকালের মতো দুনিয়া থেকে সরিয়ে দেয়, কারণ তা না হলে ওকে দেওয়া প্রতিশ্রুতির পুরস্কার দিতে হতো। এছাড়াও পরে পেটাসির ফাঁস করে দেওয়ার ভয়টাও ছিল। সুতরাং খুন হওয়া ছাড়া ওর আর অন্য কোনো উপায় ছিল না। এরপর জেমস কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এবার আর একটা কথা তোমার জানা দরকার। কি? জেমস বললে, আমি একজন ডিটেকটিভ। এমিলিওর গ্যাং ভবিষ্যতের এমন একটা কাজ করতে যাচ্ছে যাতে লক্ষ লক্ষ মানুষ মারা যেতে পারে। এছাড়া আরও কত যে পঙ্গু আর জীবন মৃত্যু হয়ে পড়বে তা ভাবাই যায় না। সামান্য থামল জেমস। ডোমিনেটা বলল, বলো কি? হ্যাঁ, বলল জেমস। ভবিষ্যতে কত মেয়ে যে তোমার মতো ভাইকে হারাবে, মা হারিয়ে বসবে সন্তানকে, স্বামী হারাবে স্ত্রী, পুত্র, পরিবার। উফ, সেসব ভাবাই আতঙ্কজনক। সে কারণেই আমার দেশ থেকে আমাকে পাঠানো হয়েছে এই সমস্যার সমাধান করার জন্য। আমি যদি সফল হই তাহলে হাজার হাজার মানুষের প্রাণ বাঁচবে। শোনো ডোমিনেটা, আমি তোমাকে গোপন কথা অনেক বললাম। এটা বলা উচিত ছিল না যদিও, তবুও তোমাকে বলে ফেললাম। আশা করি বিশ্বাসের অমর্যাদা করবে না। ঠিক আছে বলে গম্ভীর হয়ে গেল ডোমিনেটা। জেমস বলল,
এমিলিওর হাতে তোমার ভাই যে নৃশংসভাবে মারা গেছে সেটাই বলার উদ্দেশ্য ছিল আমার, কিন্তু তোমার হাসি খুশি ভাবটা দেখে বলার ঠিক উৎসাহ পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত ভাবলাম বলেই ফেলি। এবারে আমার বক্তব্য, তুমি ওদের ধরার ব্যাপারে আমায় নিশ্চয়ই সহযোগিতা করবে। আসলে সমুদ্রের জলের নিচে ওরা দুটো বোমা লুকিয়ে রেখেছে। এখন যদি আমরা এমিলিওর ইয়ার্টে সার্চ করি কিংবা পাহারা লাগাই, তাহলে ওরা বোমা দুটো সমুদ্রের তলা থেকে তোলার চেষ্টা করবে না, মানে সাবধান হয়ে যাবে। পরে সুবিধে মতো সময় ওরা আবার তুলে নেবে বোমা দুটো। তারপর ডোমিনেটর জিজ্ঞাসা করলো। জেমস বলল জবাবে, এরপর ওরা প্রেসিডেন্টের কাছে শর্ত দেবে, কয়েকটা কঠিন শর্ত। অসহায় প্রেসিডেন্ট এসব মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় থাকবে না। পৃথিবী ধ্বংস করতে এদের বিন্দুমাত্র লজ্জা বা বিবেক নেই, ওরা নৃশংস। অবশ্য এমিলিও এখনও বুঝতে পারেনি যে তার পেছনে নজর রাখা হচ্ছে, সুতরাং ও নিশ্চিন্তে প্ল্যান মাফিক কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু বোমার খবরটা তোমরা পাবে কি করে? জেমস বলল, সেটাই তোমাকে আমি জানাতে বলেছিলাম। এবারে চুপ করে গেল ডোমিনেটা। তারপর কিছুক্ষণ বাদে বলল, এমিলিও খুব বুদ্ধিমান আর চতুর। ওর কাছে ঘূর্ণাক্ষরেও বোমার কথা জানা যাবে না, সুতরাং তুমিই বলো কিভাবে। জেমস এবার তাকালো ডোমিনেটার দিকে। বলল, শোনো ডোমিনেটা, আমি তোমাকে একটা গাইগার কাউন্টার দিচ্ছি, একেবারে ক্যামেরার মতো দেখতে। এটা হ্যান্ডেল করাও খুব সোজা। এই যন্ত্রটার সাহায্যেই তুমি বুঝতে পারবে বোমা দুটো ইয়ার্টেই আছে কিনা। যদি থাকে তাহলে তুমি তোমার কেবিনের মধ্যে থেকে আলো দেখাবে। যদি মনে হয় অসুবিধা আছে তাহলে বার কয়েক আলো জ্বালাবে আর নেভাবে, তাহলেই হবে। সেক্ষেত্রে তোমাদের ইয়ার্টের ওপরে আমার যে সমস্ত লোক নজর রাখছে তারাই আমাকে খবরটা পাঠিয়ে দেবে। তারপর আর গাইগার কাউন্টারের দরকার হবে না। সমুদ্রের জলে ওটা ফেলেও দিতে পারো। বেশ, আমি তোমার প্রস্তাবে রাজি আছি, বলল ডোমিনেটা। সামান্য একটু রুক্ষ গলাতেই বলল আবার, অবশ্য এমিলিওকে যদি দেখা মাত্র রাগের মাথায় খুন করে না বসি, তাহলে তোমার কথা মতোই কাজ হবে। তবে একটা শর্তে। কি? জিজ্ঞাসা করলো জেমস। ডোমিনেটা বলল, এমিলিও লার্গোকে খুন করতে হবে, এটাই শর্ত। জেমস বলল, কিন্তু এটা তো বেশ কঠিন কাজ ডোমিনেটা। খুন করার ব্যাপারটা শেষ পর্যন্ত কতদূর কী হবে বলতে পারছি না। তবে ওকে আর ওর দলবলকে যাতে সারা জীবন জেলের ভেতরে পৌঁছতে হয় তার ব্যবস্থা নিশ্চয়ই করব। কিছুক্ষণ চুপ করে রইল ডোমিনেটা। তারপর বলল, ঠিক আছে, তুমি আমাকে যন্ত্রটা চালানো শিখিয়ে দাও। বলে ডোমিনেটা সমুদ্রের দিকে এগিয়ে গেল। তারপর ভাইয়ের গলার হার আর নেমপ্লেটটা সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। কি যেন উচ্চারণ করলো থেমে। তারপর আবার এসে হাজির হলো জেমসের কাছে। ওকে এবার জেমস গাইগার কাউন্টার যন্ত্রটা চালাতে শেখাতে আরম্ভ করলো। শেখানোর ফাঁকে ফাঁকেই কথাবার্তা চলছিল। ডোমিনেটা বলল, এমিলিও যে এত নৃশংস তা আমি আগে ভাবতেও পারিনি। ক্যাপ্রিতে ওর সঙ্গে আলাপ হয়েছিল, তারপর ক্রমশ আমরা দুজনে ঘনিষ্ঠ হই। আমি ছাড়াও আরও অনেক মেয়ে এমিলিওর ওপরে আসক্ত ছিল, কারণ ওর পুরুষালী ভঙ্গি। শেষ পর্যন্ত আমি ওকে পেয়ে যাই। তখনই ও আমাকে এই ইয়ারটাতে করে সঙ্গে করে নিয়ে আসে। গুপ্তধনের কথাও মনে বলে আমাকে। এরপর তো সবটাই স্বপ্নের মতো। জেমস বলল, আমি আশা করব তুমি তোমার কাজে সফল হবে ডোমিনেটা। নিশ্চয়ই, কিন্তু আমাদের আবার কবে দেখা হবে? দেখা যাক, হবে তো বটেই, মৃদু হেসে বলল জেমস।
এরপর ডোমিনেটা ওর কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। কিছুক্ষণের মধ্যেই জেমসের চোখের সামনে থেকে গাড়িটা মিলিয়ে গেল। এবারে জেমস কিছুটা দূরে এগিয়ে গেল। সামনেই একটা পোড়ো বাড়ি। দুজন পুলিশ কনস্টেবল বসেছিল ওখানে, হাতে দূরবীন। সেটা দিয়েই ইয়ার্টের দিকে নজর রাখছিল ওরা। জেমস বন্ড ওদের আরও কিছু প্রয়োজনীয় নির্দেশ দিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগ করলো। কমিশনারের কাছে জানতে পারল জেমস যে ফেলিক্সের অনুরোধ মতো একটা সাবমেরিন পাঠানো হচ্ছে। ফেলিক্স এখন ওর জন্যে প্রিন্স জর্জ জেটিতে অপেক্ষা করছে। খবরটা পেয়েই জেমস গিয়ে হাজির হলো সেখানে। ফেলিক্স ছিল ওখানে। কিছুক্ষণের মধ্যেই সাবমেরিনটা এসে হাজির হলো। চালকের সঙ্গে আলাপ করে খুশিই হলো জেমস। প্রয়োজনে ইয়ারটাকে সমুদ্রের জলে ডুবিয়ে দিতে কিংবা একেবারে ধ্বংস করে দিত ওর দ্বিধা নেই। ইতিমধ্যে একজন কর্পোরাল এসে দেখা করলো, জেমসকে জানালো যে ইয়ার্টে কোনো মহিলার দেখা আমরা পাইনি। প্লেনটা ইয়ার্টেই আছে। ওটা এখন উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। জেমস বন্ড ডোমিনেটার ব্যাপারে চিন্তিত হয়ে পড়ল। অথচ ওর সফল হওয়ার উপরেই নির্ভর করছে অনেক কিছু ব্যাপার। এমিলিও লার্গোর ইয়ার্টটা সমুদ্রের বুক ছিঁড়ে এগিয়ে চলেছে। শাটার দিয়ে দরজা জানলা বন্ধ। ইয়ার্টের ওপরে একটা জ্বলন্ত জাহাজী লণ্ঠন। তার ম্লান আলোয় সমস্ত পরিবেশটা আরও রহস্যময়। ইয়ার্টের ভেতরকার সবচেয়ে বড় হলঘরের মধ্যে 20 লোক নিঃশব্দে বসে। সামনেই একটা বিরাট টেবিল। মাঝখানে বসেছিল স্বয়ং এমিলিও লার্গো। একটু গলাটা কেশে নিয়ে এমিলিও বলল, একটা বিশেষ গুরুত্বপূর্ণ খবর পরিবেশনের জন্যই আপনাদের ডেকে পাঠিয়েছি। আপনারা আমার বান্ধবী মিস ডোমিনেটা ভিতালিকে নিশ্চয়ই জানেন। আমারই জাহাজের একজন কর্মচারী আচমকাই ওর একটা বিশেষ ধরনের ক্যামেরা দেখতে পায়। যথারীতি সে খবরটা আমাকে দেয়। আমি ডোমিনেটাকে ডেকে পাঠিয়ে ক্যামেরা দেখতে চাই। ও কিন্তু দেখাতে দিতে রাজি হয়নি। এরপরে ওটা নেবার জন্য জোর করি ওকে। আমার সন্দেহ তখন বেড়ে গেছে। আমি একরকম জোর করেই ক্যামেরাটা ওর কাছ থেকে কেড়ে নিই। বলে থামলো এমিলিও। হলঘর একেবারে নিস্তব্ধ। পিন পড়লেও আওয়াজ হবে। সামান্য কেশে এমিলিও আবার বলল, আসলে এটা একটা গাইগার কাউন্টার যন্ত্র, অনেকটা ক্যামেরার মতোই দেখতে। যাই হোক, তখন ধস্তাধস্তিতে ডোমিনেটা অজ্ঞান হয়ে গেছিল। পরে জ্ঞান ফিরে আসতে আমি ওকে জিজ্ঞাসা করি এই যন্ত্রটাও পেল কোথা থেকে, আর এটা দিয়েও কি করতে চাইছিল। কোনো উত্তরই পাইনি। তার ফলে ওকে আমি সামান্য মারধর করি। তাতে আবার জ্ঞান হারায়ও। এরপর বসকে সব কিছুই আমি বেতারের মাধ্যমে জানিয়েছি। তিনি অবশ্য এইসবে তেমন গুরুত্ব দেননি, কারণ এই ধরনের গাইগার কাউন্টার নিয়ে দুনিয়ার অনেক দেশের গোয়েন্দারাই আমাদের পেছনে ঘুরছে। সম্ভবত ওদেরই মধ্যে কেউ ডোমিনেটাকে লোভ দেখিয়েছে। গাইগার কাউন্টার দিয়েই একমাত্র জানা যেতে পারে পারমাণবিক বোমা দুটো কোথায় রাখা আছে। থাকবে, ভয়ের কিছু নেই। আপনারা নিশ্চিন্তে আপনাদের যে যার কর্তব্য করে যান। বলে এবার আবার সামান্য থেমে বলে উঠল এমিলিও, বোমা রাখার সীসার বাস্ক দুটো এখন খালি। ও দুটো সমুদ্রের জলে ফেলে দেওয়াই ভালো। তবে তার মধ্যে একটাতে যেন ডোমিনেটা ভিতালির লাশটা রাখা যায়, এটা দেখতে হবে। এই কথায় হলের মধ্যে গুঞ্জন উঠল। সবাই নড়ে চড়ে বসল যেন। এমিলিও নিষ্পৃহভাবে সামনের দিকে তাকিয়েছিল। খানিকক্ষণ পরে আবার বলে উঠল, এখন মাঝরাত। বলে চারিদিকে একবার তাকিয়ে নিল এমিলিও। তারপর বলল আবার, অন্তত ভোর 5টা নাগাদ চাঁদের আলো থাকবে। এর মধ্যে আমরা ইয়ার্ড থেকে নেমে সাঁতার কেটে সেখানে আমাদের বোমা দুটো রাখা আছে সেখানে যাব। আধ ঘন্টা লাগবে। সঙ্গে নিয়ে যাব ব্রথ আর স্লোট, যাতে বোমা দুটোকে বয়ে নিয়ে আসা যায় ওখান থেকে। এই দলে 14 জন থাকবে। জলের মধ্যে নানা রকম হিংস্র সামুদ্রিক প্রাণীরা চলাফেরা করছে, সাবধান থাকবেন।
বর্ষা রাখবেন সঙ্গে? এবারে রুশ সন্ত্রাসবাদী সংস্থা দেমসার দুজন প্রতিনিধির একজন বলে উঠল, কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের যে খুন করবেন না তার গ্যারেন্টি কোথায়? বেশ তো, বলুন কি চান? এমিলিও জিজ্ঞাসা করল। এবারে সেই লোকটি বলে উঠল, আমার বক্তব্য হলো প্রত্যেক গ্রুপ থেকে একজন করে জলে নামানো হোক, বাকিরা ইয়ার্টেই থাকুক, যে যার গ্রুপের নিজের স্বার্থ দেখুক। এমিলিও এবার গম্ভীর হয়ে গেল। বলল, তাহলে নাম্বার 10, আপনার ধারণা আমি আপনাদের প্রতারণা করার জন্য এখানে নিয়ে এসেছি? ধারণাটা অস্বাভাবিক নয়, জবাবে বলল লোকটি। সঙ্গে সঙ্গে এমিলিওর রিভলভার থেকে পরপর 3টে গুলি ছুটে গিয়ে লোকটির বুকে প্রবেশ করলো। কিছু বলার আগেই লোকটা পড়ে গেল চেয়ার থেকে। তারপর সামান্য ছটফট করে একসময় চিরকালের মতো স্থির হয়ে গেল। কিছু হয়নি, এমিলিও এমনই নির্বিকার কণ্ঠে বলল, আপনারা যে যার কেবিনে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করে নিয়ে তারপর অভিযানের জন্য তৈরি হন। গুড নাইট। বলে থামল। সবাই উঠে যে যার কেবিনে চলে গেল। নাম্বার 10-এর লাশটা পড়েছিল নিচে। দুজনকে ডাকলো এমিলিও। তারপর তার ছেলের সঙ্গে বলল, এটাকে সমুদ্রের জলে ফেলে দেওয়ার ব্যবস্থা করো। বলে একটা সিগার ধরালো। তারপর বরফ ভর্তি একটা রাবারের থলে নিয়ে ওখান থেকে উঠে ধীর পায়ে এগোতে আরম্ভ করলো। এসে হাজির হলো একটা কেবিনের ভেতর। হাত পা বাঁধা অবস্থায় ডোমিনিটা পড়েছিল। তখন অবশ্য ওর জ্ঞান ছিল। এমিলিও এসে ওর সামনে বসলো। মৃদু হেসে বলল, ডার্লিং, সব কথা খুলে বলো আমাকে, তা না হলে। হাতের জ্বলন্ত সিগারেটটা নাড়াচাড়া করতে করতে বলল আবারও, এর মালা তোমার গলায়। ডোমিনেটা দাঁতে দাঁত চেপে বলল, তুই একটা নীচ শয়তান। আমার ভাইকে খুন করেছিস, আমাকেও করতে পারিস, ওসব নিয়ে ভাবি না। এত দূর? এমিলিওর চোখ দুটো জ্বলে উঠল। বলল, কিভাবে কথা বের করতে হয় তা আমি জানি। বলেই এমিলিও ডোমিনেটার সমস্ত পোশাক টেনে ছিঁড়ে ওকে একেবারে নগ্ন করে দিল। তারপর কামনার চোখে তাকালো ওর দিকে। সাবমেরিনের ক্যাপ্টেনের পরামর্শ মতো জেমস আর ফেলিক্স ওই জাহাজের কেবিনেই ঘুমোচ্ছিল। ক্যাপ্টেন পেডারসন ঠিক সময় ওদের জাগিয়ে দেবে এরকমই কথা আছে। সাবমেরিনের কয়েকজন দক্ষ সাঁতারিও আছে। এগিয়ে যাচ্ছিল সাবমেরিন। হঠাৎ অ্যালার্মটা বেজে উঠতেই জেমসের ঘুমটা ভেঙে গেল। বাঙ্ক থেকে নেমে স্পেশাল কেবিনে গিয়ে হাজির হলো। এখান থেকেই জাহাজের নিচে আক্রমণ চালানো হয়। ফেলিক্সও ইতিমধ্যে গিয়ে হাজির। ওদের দুজনকে দেখে ক্যাপ্টেন বলল, আমরা ইয়ার্টের খোঁজ পেয়েছি। আমাদের এই সাবমেরিন থেকে 5 মাইল দূরে আছে। ইয়ার্টের কোনো আলো নেই। 30 নট স্পিড, এত জোরে সাধারণত জাহাজ চলে না। আমরা তৈরি। জেমস বন্ড এবার সাঁতারুদের লক্ষ্য করে বলল, আপনাদের সম্ভবত জলের নিচে অন্তত আধ মাইল যেতে হতে পারে। অবশ্য জ্যোৎস্না রাত, অসুবিধে নেই। সমুদ্রের নিচে বালি আর ঘাস ছাড়া কিছুই নেই। আমরা 3 ভাগে ভাগ হয়ে এগোবো। প্রথমটায় আমি, দ্বিতীয়টায় ফেলিক্স, আর তৃতীয়টায় অফিসার ফার্লো। প্রত্যেক দলের সামনে একজন করে দক্ষ ডুবুরি থাকবে। এখন সমুদ্রের মাছ বা প্রাণীদের কাছ থেকে তেমন একটা বিপদ নেই। অবশ্য যদি বিপদ আসে তাহলে বর্ষা তো আছেই। এছাড়া আছে আমাদের জলের বন্দুক। 20 ফুট যেতে পারে এর গুলি। যদি হঠাৎ কেউ আক্রমণ করতে আসে তাহলে বন্দুক আর বর্ষা আমরা কাজে লাগাবো। সাবমেরিন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কিছুক্ষণ পরে লাউড স্পিকারে ভেসে এলো,
ডুবুরিরা সমুদ্রে এবার নেমে পড়ুন। তৎক্ষণাৎ সাঁতারুরা তৈরি হয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই সাবমেরিনের ইঞ্জিনের শব্দ থেমে গেল। সমুদ্রের নিচে দাঁড়িয়ে পড়ল ওটা। ক্যাপ্টেন পেডারসন জেমসের দিকে তাকিয়ে বলল, আপনার কথাই ঠিক মিস্টার বন্ড। এই মিনিট 10 আগে ইয়ারটাকে নোঙর করা হয়েছে। ওদের ডুবুরিরা এবারে নামবে। আপনারাও নেমে পড়ুন। আপনি এখন কি করবেন? জিজ্ঞাসা করল জেমস। ক্যাপ্টেন বলল, আপনারা নামলেই আমি সারফেস অ্যান্টেনার মাধ্যমে নেভাল আর মিসাইল স্টেশনে খবর পাঠাবো। এরপর 2টো টর্পেডো লাগিয়ে তৈরি থাকবো। অফিসারকে বলা আছে আপনারা বিপদে পড়লেই যেন সংকেত দেয়। সঙ্গে সঙ্গে আমি তখন ইয়ারটা উড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ। জেমস ধন্যবাদ জানালো ওকে। তারপর সবাই মিলে ঝাঁপিয়ে পড়ল সমুদ্রের বুকে। মাইলখানেক দূরে ইয়ারটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল। জেমস বন্ড সামনের দিকে এগিয়ে গেল। পিছনে আরও কয়েকজন, হাতে একটা বর্শা। 3টে ভাগে ভাগ হয়ে দলটা এগিয়ে চলল। সমুদ্রের নিচের একটা জায়গায় এসে জেমস দেখল কিছু ছোট ছোট প্রবাল আর সামুদ্রিক গাছ। হঠাৎ তখনই ওর চোখে পড়ল কয়েকজন ডুবুরি সামনের দিকে এগিয়ে আসছে। সঙ্গে সঙ্গে জেমস আক্রমণের জন্য তৈরি হয়ে নিল। কয়েক মুহূর্তের মধ্যেই এবারে দুপক্ষের পারস্পরিক আক্রমণ আরম্ভ হলো। দুপক্ষেই বর্ষা ছুটছে মরিয়া হয়ে। জেমসের কাঁধে এসে একটা লেগে বেরিয়ে গেল। একটু সরে যেতেই বন্দুকের একটা বাঁট এসে ওর মাথায় পড়ল। তেমন একটা জোরালো না হলেও জেমস খানিকটা বেসামাল হয়ে গেল। কিন্তু এখন থামলে আর চলবে না। পারমাণবিক বোমা দুটো যেমন করে হোক উদ্ধার করা চাই। ফেলিক্সও বর্ষা দিয়ে তার আক্রমণ চালিয়ে যাচ্ছিল। আচমকা জেমস দেখল এমিলিও স্বয়ং কোথা থেকে যেন এসে ফেলিক্সের গলাটা চেপে ধরেছে। ফেলিক্সও একটা লোহার হুক দিয়ে সজোরে এমিলিওর পিঠে আঘাত করলো। কিছুটা দূরে আর একটা লোক ফেলিক্সের দিকে লক্ষ্য করে বন্দুকের নলটা তুলে ধরেছে। জেমস খুব সাবধানে বর্ষাটা লোকটাকে লক্ষ্য করে তাক করল। নিমেষের মধ্যে জেমসের বর্ষাটা লোকটার পিঠে গেঁথে গেল। রক্তে ভেসে গেল সমুদ্রের জলরাশি। লোকটার বর্ষাটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ফেলিক্সের পাশ দিয়ে সামান্যের জন্য বেরিয়ে গেল। জেমসের সামনে আর একটা লোক বন্দুকের বাঁট দিয়ে আঘাত করতে এগিয়ে এলো। জেমস বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে লোকটার মুখোশটা ছিঁড়ে দিল। সঙ্গে সঙ্গে লোকটা বেসামাল হয়ে পড়ল। ওদিকে ফেলিক্স তখন আচমকা আঘাতে কিছুটা আহত হয়েছে। জেমস ওকে ধরে জলের ওপরে নিয়ে এলো। তারপর দ্বীপের মতো একটা জায়গায় বসিয়ে নিজে আবার জলে নামলো। এরপরই জেমসের চোখে পড়ল পারমাণবিক বোমা দুটো স্লেডের ওপর রাখা আছে। 2জন রাইফেল নিয়ে পাহারা দিচ্ছে। জেমস এমিলিওকে খুঁজতে লাগলো। দেখতেও পেল ওকে। একটা ইলেকট্রিক রথে এমিলিও এগিয়ে যাচ্ছিল পারমাণবিক বোমা দুটো রাখা ওই স্লেটটার দিকে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ও। তারপরেই ওই স্লেটটাকে এমিলিওর রথের সঙ্গে জুড়ে দেওয়া হলো। ওটাই এখন টেনে নিয়ে যাবে। এমিলিওর চোখে মুখে উদ্বেগের চিহ্ন। জেমস একটা প্রবাল স্তূপের আড়ালে থেকে সব কিছু দেখছিল। এই সুযোগ। আর বিন্দুমাত্র দেরি না করে জেমস বর্ষাটা নিয়ে এমিলিওর সামনে এসে ওকে আঘাত করার চেষ্টা করলো। এমিলিও নিজের বর্ষা দিয়ে কোনো রকমে আটকালো জেমসকে। এবারে জেমস লাফিয়ে পড়লো এমিলিওর দিকে। ওর মুখোশটা ছিঁড়ে দেওয়ার চেষ্টা করলো। ইলেকট্রিক রথটা ততক্ষণে স্লেটটাকে নিয়ে এগিয়ে চলেছে। জেমস আর এমিলিও পরস্পরকে আক্রমণ করে যাচ্ছিল। হঠাৎ এমিলিওর লাথিতে জেমস রথ থেকে খানিকটা ছিটকে পড়ল। অর্ধেকটা জলের ওপরে, অর্ধেকটা নিচে। সেই অবস্থাতেই প্রাণপণে রথে ওঠার চেষ্টা করে যাচ্ছিল জেমস। এইভাবে খানিকক্ষণ কাটলো। জেমস ততক্ষণে লাফিয়ে রথে উঠে পড়েছে। আর ঠিক তখনই রথটা কাত হয়ে একদিকে হেলে পড়ল। ডাল সামলাতে না পেরে এমিলিও ছিটকে পড়ল সমুদ্রের জলে। নিমেষের মধ্যে নিচে চলে গেল এমিলিও। এদিকে ইলেকট্রিক রথটা জলের ওপরেই ঘুরে যাচ্ছিল। জেমসও জলে ঝাঁপিয়ে পড়ে একটা প্রবাল স্তূপের আড়ালে অপেক্ষা করছিল। খুবই ক্লান্ত হয়ে পড়েছে ও। অন্যদিকে এমিলিও যেন জেমসকে খুঁজছিল। খানিকটা এগোতেই মুখোমুখি হয়ে গেল দুজনে। এমিলিওর দু চোখে নিঃশংস চাহনি।
আচমকা এমিলিও কোমর থেকে একটা ছোট্ট অক্টোপাস বের করে জেমসের দিকে এগিয়ে দিল। জেমস খানিকটা পিছু হটল, হাতে একটা পাথরের টুকরো। এমিলিও যত এগোচ্ছে জেমস ততই পেছোচ্ছে। ইতিমধ্যে আরও একজনকে দেখা গেল, এমিলিওকে সাহায্য করতেই এসেছে। এমিলিও মরিয়া। জেমসের ওপর ঝাঁপিয়ে পড়ল ও। সঙ্গে সঙ্গে জেমস ওর তলপেট লক্ষ্য করে একটা ঘুষি চালালো। এমিলিওর একটা পা তখন জেমসের কপালে আঘাত করেছে। আচমকা আঘাতে জেমস সামান্য অবশ হয়ে পড়ল। ঠিক সেই সুযোগে এমিলিও ওর গলাটা সজোরে চেপে ধরল। প্রাণপণে দুহাত দিয়ে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলো জেমস, কিন্তু পারল না। জেমস বুঝতে পারছিল ওর হাতে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। চোখ দুটো যন্ত্রণায় বুজে ফেলল, শ্বাসরোধ হয়ে এসেছে। হঠাৎ এমিলিও ছেড়ে দিল ওর গলাটা। খানিকটা দম নেবার পরে জেমস আস্তে আস্তে চোখ খুলল, বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা। আর তখনই অবাক হয়ে দেখল এমিলিও ওর সামনেই পড়ে আছে অসহায়ভাবে। গলায় একটা বর্শা নির্মমভাবে বিঁধে রয়েছে। ঠিক তার পেছনেই দাঁড়িয়ে ডোমিনেটা, হাতে একটা বন্দুক। জেমস লক্ষ্য করল ডোমিনেটা কাঁপছে, শরীরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ। সঙ্গে সঙ্গে শক্তি সঞ্চয় করে জেমস ডোমিনেটাকে সঙ্গে করে সমুদ্রের পাড়ে এসে হাজির হলো। ওখান থেকে উদ্ধারকারীরা ওদের দুজনকে বোটে তুলে নিল। হাসপাতালের বেডে চোখ বুজে শুয়েছিল জেমস, পাশেই ডোমিনেটা। হঠাৎ ফেলিক্স এসে দাঁড়ালো জেমসের সামনে। ফেলিক্সও আহত। ওর পায়ের শব্দে জেমস তাকালো। সামনেই হাসি মুখে দাঁড়িয়ে ফেলিক্স বলল, তোমাকে একটা সুখবর দিতে এলাম জেমস। কি? পারমাণবিক বোমা দুটো সমুদ্রের জল থেকে উদ্ধার করা হয়েছে। সবাই এখন খুশি। এখন আমাদের মাফিয়া লিডার বোফেল্টকে ধরতে হবে। জেমস এবারে ফেলিক্সের দিকে তাকালো, তারপর বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব ফেলিক্স। নিশ্চয়ই, বলো কি? বলল ফেলিক্স। জেমস ক্ষীণ স্বরে বলল, ডোমিনেটা কেমন আছে? ঠিক তখনই ডক্টর স্ট্রেঞ্জেল স্নাইস জেমসের কাছে এসে হাজির হলেন। ফেলিক্স চলে গেল। ডক্টর নাইসের ওপর নির্দেশ আছে উনি যেন জেমসের কাছে কোনো মৃত্যুর কথা না বলেন। জেমসের দলের 6 জন আর এমিলিওর 10 জন ওই লড়াইয়ে মারা গেছে। পোস্টমর্টেম রিপোর্টও আপাতত গোপন রাখতে হবে। ডাক্তারকে দেখে জেমস জিজ্ঞাসা করল, মিস ভিতালি কেমন আছে ডক্টর নাইস? এখনও ভালোর দিকে। ওর শরীরের অনেক জায়গায় নৃশংস অত্যাচার করা হয়েছে। পোড়া ঘা নিয়ে ওর সমুদ্রে নামাটা ঠিক হয়নি। এছাড়া এমিলিওকে খুন করার পরে ও নিজেই স্নায়ুর চাপে ভুগছে। তবে কিছুদিন বিশ্রাম নিলে আবার স্বাভাবিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। আমি একটু ডোমিনেটার সঙ্গে দেখা করতে পারি? ডক্টর নাইস বলল, পারেন, তবে ওকে বেশি বিরক্ত করাটা ঠিক হবে না। না না, করব না, দেখেই চলে আসব। ডক্টর নাইসের অনুমতি নিয়ে জেমস বন্ড কোনো রকমে উঠে গিয়ে ডোমিনেটার কেবিনে ঢুকলো। ডোমিনেটাকে ঘুমাবার ওষুধ দেওয়া হয়েছে, আচ্ছন্ন অবস্থা। জেমসকে দেখেই চোখ দুটো খুশিতে জ্বলে উঠল ওর। মৃদু স্বরে বলল, আমি খুব অসহায় জেমস, তুমি আমাকে ছেড়ে যেও না। না, যাব না। জেমস বন্ড ডোমিনেটার কপালে হাত রেখে বলে উঠল। সেই অবস্থাতেই ডোমিনেটার চোখ দুটো ঘুমে বুজে এলো। জেমসের দু চোখে তখন খুশির আভাস। তাহলে বন্ধুরা, থান্ডারবল গল্পটা এখানেই শেষ হচ্ছে। গল্পটা তোমাদের কেমন লাগলো? কি বলেছিলাম না আজকে শেষ করব? দেখো, ঠিক শেষ করলাম। কিন্তু ভালো লাগলে পরে
লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। অবশ্যই শেয়ার করো। আর যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট হয়ে থাকো আর জেমস বন্ডের ফ্যান হয়ে থাকো বা নাও হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রাখা আছে সেটাকে একবার ক্লিক করে কালো কিন্তু অবশ্যই করে দিও। এটা কিন্তু জাস্ট আমার কাছে পুরো বুস্টার ডোজের মতো কাজ করে। আর এইটুকুই চাওয়া আমার তোমাদের কাছ থেকে। আশা করি তোমরা ঠিক দেবে। চলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে নতুন আর একটা গল্পের সাথে। আজ তাহলে এখানেই বলছি টাটা। সবাই ভালো থেকো।